উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। পবিত্র মাহে রমজানের এই বরকতময় মুহূর্তে বিশ্বের যে যেখান থেকে দেখছেন এসএ টিভি, প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি খালিদ সাইফুল্লাহ বকশী। আশা করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে সুস্থ থেকে সিয়াম সাধনায় আছেন। আল্লাহ তাআলা আপনার সিয়ামকে কবুল করে নিন, আমিন। সিয়ামের লক্ষ্য উদ্দেশ্য সাধনে নিশ্চয়ই প্রয়াসী হয়েছেন, তাকওয়া অবলম্বন করবেন, নিশ্চয়ই সাধনা চালিয়ে যাচ্ছেন আদর্শ মানুষ, আদর্শ মুসলমান, আদর্শ নাগরিক হবার প্রত্যয়ে। আল্লাহ তাআলা আপনার আশা আকাঙ্ক্ষাকে পুরা করে দিন, আমিন। দর্শক, আমরা সকলে জানি 2000-এর মতো শহীদ হয়েছে এই স্বাধীনতা দেবার জন্যে, এবং প্রায় 40,000 ভাই বোন পঙ্গুত্ব বরণ করেছে। আমরা তাদের শুকরিয়া জ্ঞাপন করতে চাই, এবং যাদের কল্যাণে, যাদের বদান্যতায় আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, তাদের প্রতি আমরা ধন্যবাদ জানাতে চাই। তারই অংশ হিসেবে আমাদের আজকের বিশেষ আয়োজন, আমরা তোমাদের ভুলব না। টাইটেল স্পন্সর আমান সিমেন্ট, পাওয়ার্ড বাই বিআরবি। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক, রহিম স্টিল, বসুন্ধরা খাতা, ইসলামী ব্যাংক বাংলাদেশ, রুহ আফজা, সজীব গ্রুপ, বিআরবি হসপিটাল। গিফট পার্টনার উডনেস্ট রেস্টুরেন্ট। ফুড পার্টনার আল কাদিরিয়া লিমিটেড। ট্যুর পার্টনার প্রবাসীর হেলিকপ্টার, 5 স্টার এভিয়েশন বিডি ট্রাভেলস এজেন্সি এবং আবাবিল হজ গ্রুপ। আমাদের সাথে আছেন গাজী তথা এই যুদ্ধে লড়াই করতে গিয়ে আহত হয়েছেন। আমাদের সাথে আছে আব্দুল্লাহ আহমদ, তার বাবা, এবং আমাদের সাথে বেশ কিছু গুণী মানুষ আছেন। চলুন আমরা একে একে তাদের সাথে পরিচিত হয়ে নিই। আমাদের মাঝে আছেন জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক এস.এম. ফরহাদ, এবং আমাদের মাঝে আরও আছেন একজন আইন সৈনিক আল মামুন রাশেদ, যিনি আইনজীবী, সুপ্রিম কোর্ট এবং মোটিভেশনাল স্পিকার, যিনি স্বাক্ষর রেখেছেন সেই সময়ে যারা বঞ্চিত, নিপীড়িত, নিগৃহীত এবং নির্যাতিত, তাদের পাশে তিনি আইনি সহায়তা সহ বহুমুখী সহায়তা দিয়েছেন। আমরা তাকেও পেয়েছি। এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন লড়াইয়ের ময়দানে ইসলামী সঙ্গীত গাইবার মধ্য দিয়ে মানুষদের উজ্জীবিত করতেন গুণী মানুষ আবদুল্লাহ আল নোমান, যিনি এক্সিকিউটিভ প্রডিউসার প্যান ভিশন টেলিভিশন এবং সাবেক পরিচালক সাইমুম শিল্পী গোষ্ঠী। এবং আমাদের মাঝে আছেন জনাব আব্দুর রহিম, সাংবাদিক, জনকণ্ঠের সম্মানিত সিনিয়র রিপোর্টার। প্রিয় দর্শক, এই আয়োজনে পারফর্মার অব দ্য উইক হিসেবে নির্বাচিত হয়েছেন আমাদের বিজ্ঞ বিচারকের মাধ্যমে আহমদ গনি। তার কণ্ঠে আমরা শুনব পবিত্র কোরআন কারীমের তিলাওয়াত। দর্শক, চলুন কথা না বাড়িয়ে কোরআন নাজিলের মাসে কোরআনের সুরের মূর্ছনায় হারাতে চাই। আজকে আমাদের কোরআন তিলাওয়াত শোনাবে আহমদ গনি। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى
فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون صدق الله العظيم মাশাআল্লাহ। দর্শক, এমনই সব হৃদয় কাড়া সুর আর কোরআনের চেতনায় উদ্ভাসিত যে কণ্ঠ, এমনই অসংখ্য কণ্ঠের মিলন মেলা আমাদের এই সাউতুল কোরআন। প্রতিদিন একই সময় শুনবার আমন্ত্রণ রইল। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। দর্শক, আগেই জানিয়েছি আমাদের আজকের এই বিশেষ আয়োজন আমরা তোমাদের ভুলব না, আমরা ভুলতে চাই না। আমাদের অসংখ্য গাজী ভাইদের মধ্য থেকে ভাই আব্দুল্লাহ আহমদ আজ আমাদের সাথে যুক্ত হয়েছে। এই যুদ্ধে তিনি হারিয়েছেন পা। কি হবে তার ভবিষ্যৎ, কিভাবে সামনে সে এগোবে, গন্তব্যহীন ঠিকানা, সব নিয়েই তার কাছ থেকে আমরা শুনব ইনশাআল্লাহ। ভাই আব্দুল্লাহ আহমদ, কি পড়াশোনা চলছে? আমি আদমজি ক্যান্টনমেন্ট কলেজের ইন্টার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। শুরুতেই তোমার কাছে জানতে চাই, তুমি কিভাবে ইনভলভ হলে এই আন্দোলনের সাথে? ফার্স্টে তো হচ্ছে যখন মেইনলি হচ্ছে কোটা আন্দোলন শুরু হলো, তখন হচ্ছে আমার মাথায় আসলো যদি কোটাটা থাকে ভবিষ্যতে, তাহলে আমার নিজেরও চাকরির ব্যাপারে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। তো এই জন্য প্রথমে আমাদের এক্সাম চলতেছিল, ফার্স্ট ইয়ারের ফাইনাল এক্সাম। তো 17 জুলাই আমার কয়েকজন ফ্রেন্ডরা কলেজের এক্সাম দিয়ে হচ্ছে ওরা বের হয়ে যায় আন্দোলনে। তো আমি 17 তারিখ বের হতে না পারায় আমার মনের মধ্যে একটি অনুতপ্ত হয়
যে আমি কেন গেলাম না আন্দোলনে, আমার হচ্ছে যাওয়া উচিত। তো পরবর্তীতে হচ্ছে আমি 18 জুলাই আমার এক ফ্রেন্ডের সাথে আন্দোলনে বের হই ইসিবি চত্বরে। প্রথমত মেনলি হচ্ছে কোটা আন্দোলনের জন্য বের হই। পরবর্তীতে যখন আস্তে আস্তে আমাদের ভাইদের মারা হলো, তখন হচ্ছে আমার মনে হলো কোটা আন্দোলন হচ্ছে পরে, আগে হচ্ছে আমার ভাইদের যে মারা হলো তার প্রতিশোধ নিতে হবে। এখন যদি আমি আন্দোলন না যাই তাহলে হচ্ছে তাদের সাথে বেইমানি করা হয়ে যাবে। এরই জন্যে আমি হচ্ছে আগস্ট মাসের 2 তারিখ, 3 তারিখ এবং 4 তারিখ আবারও হচ্ছে পুনরায় আন্দোলনে যুক্ত হই। বন্ধুরা শহীদ হচ্ছে, তুমি অনুপ্রাণিত হলে। জি অবশ্যই। আচ্ছা, তারপরে বলো কি হলো? পরবর্তীতে হচ্ছে 2, 3 এবং 4 আগস্ট আমি ইসিবি চত্বরেই ছিলাম। 4 আগস্টে ইসিবি চত্বরে যখন ছিলাম তখন হচ্ছে সেখানে তেমন কোনো গ্যাঞ্জাম হয়নি। তো আমি খবর পাই যে মিরপুর 10 নম্বরে অনেক বেশি গ্যাঞ্জাম হচ্ছে এবং পুলিশরা হচ্ছে গোলাগুলি করতেছে। তো আমি ভাবলাম আমার এক ফ্রেন্ডরা সহ যে এখানে যেহেতু কোনো ধরনের সমস্যা হচ্ছে না, মিরপুর 10 নম্বরে যেহেতু অনেক ধরনের সমস্যা হচ্ছে, তাহলে আমাদের সেখানে যাওয়া উচিত। তো তারই জন্য হচ্ছে তখন আমি মিরপুর 10 নম্বরের উদ্দেশ্যে বের হই। তো মিরপুর 10 নম্বরের উদ্দেশ্যে যখন বের হই তখনই সেখানে অনেক স্টুডেন্টরা ছিল, বিভিন্ন ধরনের ইউনিভার্সিটিস, কলেজ এবং স্কুলের স্টুডেন্টরা ছিল। তো তখনই হচ্ছে তুমি কি কোনো ছাত্র সংগঠন করতে? না, আমি কোনো ছাত্র সংগঠন করতাম না। মানে তুমি জাস্ট দেশাত্মবোধ এবং তোমাদের ভবিষ্যৎ ভাবনা এবং এর নিজের থেকে অনুপ্রাণিত হয়েছো? জি, আমি হচ্ছে মেইনলি হচ্ছে দেশাত্মবোধ এবং হচ্ছে আমার ভাইদের যে মারা হলো এবং হচ্ছে আমাদের যে বৈষম্য যে করা হচ্ছে বিভিন্ন ধরনের চাকরি বাকরি বা যে কোনো ধরনের পর্যায়ে, এই জন্য আমি মূলত আন্দোলনে যাই। তো 4 আগস্টে হচ্ছে আমি যখন 13 নম্বর পার হই তখন দেখতেছি যে একটা পুলিশের যে গাড়ি ছিল সেটা ফুল স্পিডে হচ্ছে রিভার্সে নিতেছে। তো আমি হচ্ছে সরতে গিয়ে ধাক্কায় পড়ে যাই। তো যখন পড়ে যাই তখন হচ্ছে পুলিশের গাড়িটি হচ্ছে আমার পায়ের উপর দিয়ে উঠাই দেয়। আমি সাথে সাথে ওইখানে সেন্সলেস হয়ে যাই। আমার কয়েকজন ফ্রেন্ডরা মিলে আর ওইখানকার স্থানীয় লোকরা মিলে আমাকে হচ্ছে একটা প্রাইভেট হসপিটালে ভর্তি করে। পরবর্তীতে হচ্ছে 7 আগস্টে আমাকে নিটোর হসপিটালে ভর্তি করা হয় এবং আমি 7 আগস্ট থেকে বর্তমান পর্যন্ত নিটোর হসপিটালে ভর্তি রয়েছি। তুমি কার কার সাহায্য পেয়েছো বা সহযোগিতা পেয়েছো এখন পর্যন্ত? জুলাই সরকার থেকে বলতে গেলে আমি জুলাই ফাউন্ডেশন থেকে 1 লাখ টাকা পেয়েছিলাম। সমাজসেবা থেকে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে 50,000 টাকা পেয়েছি। বিভিন্ন ধরনের সংস্থা যেমন হচ্ছে আমান গ্রুপ অনেক বেশি সহায়তা করেছে আমাদের। প্রথম দিকে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া অনেক সমস্যা ছিল, হসপিটালে খাবার সবাই খেতে পারতো না। তো এমন একটা সময়ে হচ্ছে আমান গ্রুপ হচ্ছে আমাদের খাবার দিয়েছে এবং মেডিসিন দিয়েছে এবং বিভিন্ন ধরনের সহযোগিতা করেছে, যেটা হচ্ছে আমাদের অনেক ধরনের উপকার করেছে। ওদের খাবারের কোয়ালিটি অনেক অনেক ভালো ছিল, যেটা হচ্ছে সকলে খেতে পারতো। তো বলা যায় আমান গ্রুপ অনেক বেশি হেল্প করেছে আমাদের। আরও গল্প শুনবো, একটা বিরতি নিয়ে আসতে চাই। দর্শক, আপনারা দেখছেন আমান সিমেন্ট সাউতুল কোরআন পাওয়ার্ড বাই বিআরবি। আমাদের আজকের আয়োজন আমরা তোমাদের ভুলবো না। বিরতির পর আবার আসছি। সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন। স্বাগত আরেকবার, সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেখছেন আমান সিমেন্ট সাউতুল কোরআন পাওয়ার্ড বাই বিআরবি। আমাদের আজকের বিশেষ আয়োজন জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন, যারা যুদ্ধাহত হয়েছেন, গাজী হয়েছেন, তাদের স্মরণে বরণে আমরা তোমাদের ভুলব না। একজন গাজীর বাবা হিসেবে আপনার অনুভূতি, যদিও আপনার সন্তানকে নিয়ে আপনি অনেক স্বপ্ন দেখেছেন, যে সন্তানকে নিয়ে সব বাবারাই স্বপ্ন দেখে, তো এখন সেই স্বপ্নের যাত্রাপথে আপনার ছেলে পঙ্গু, আপনার অনুভূতি বা কি, বা আপনি কেমন ফিল করছেন? আমরা তো আপনার সন্তানকে এই যুদ্ধের গাজী মনে করি, বাংলাদেশ তাই মনে করে। সবাইকে রমজানের শুভেচ্ছা। আমার ছেলে আবদুল্লাহ আহমদ আদমজি ক্যান্টনমেন্টের দ্বাদশ শ্রেণীর ছাত্র, এবার এইচএসসি পরীক্ষার্থী। 26 জুন থেকে ফাইনাল পরীক্ষা শুরু হবে। সবার কাছে দোয়া চাই। এই আন্দোলনে আমার যে সহপাঠীরা আছে তারাও যাবে, আর এই আন্দোলনে যদি আমরা না যাই, কারো না কারো হলো যেতে হবে এই আন্দোলনে, তা না হলে এই দেশটা হলো দুর্নীতিমুক্ত হবে না, এই দেশ বৈষম্য দূর হবে না। আর আমার আন্দোলনে অবশ্যই যাওয়া উচিত, এখন তোমার অনুমতির অপেক্ষায়। তা আমি বললাম আলহামদুলিল্লাহ, তুমি এই আন্দোলনে যেতে চাও যাও, তবে হলো সাবধানে থেকো। এই কারণে বলছি, কারণ হলো আমার ছেলে প্রথম থেকে আমাদের স্বপ্ন
যে আমার ছেলে আর্মি অফিসার হবে। ও লম্বা মাশাল্লাহ 6 ফিট 2 ইঞ্চি। তো তখন থেকেই চিন্তা করেছি আমার ছেলে আর্মি অফিসার হবে, আর্মি অফিসার হয়ে দেশের সেবা করবে। তো এখন অনুভূতি হলো যে যে কোনোভাবেই তো আমার ছেলে দেশের জন্যই কাজ করেছে, এই জন্য আমার এতটুকু আফসোস নেই। আরও আফসোস নেই এই কারণে, এই আন্দোলনে গিয়ে অনেকেই শহীদ হয়েছে, কারো 2 হাত নেই, কারো 2 পা নেই। তাদের কথা একবার চিন্তা করলে আমার ছেলের এই সমস্যা আমার কাছে তেমন সমস্যাই মনে হয় না। যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি, যারা আহত হয়েছে তাদের সুস্বাস্থ্য এবং দ্রুত সুস্থতা কামনা করি। পাশাপাশি আমরা একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, যে দেশে কখনো কোনো দুর্নীতি হবে না, জবাবদিহি থাকবে, একে অপরের প্রতি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলবে, এই আশা আমি ব্যক্ত করছি। সব বাবারাই যেমন স্বপ্ন দেখেন সন্তানকে ঘিরে, আপনিও তেমনই দেখেন সেই স্বপ্নের যাত্রাপথে ছন্দপতন। কিন্তু আপনি একজন গাজীর বাবা, আপনি একজন যুদ্ধে আহত সৈনিকের বাবা হিসেবে যে বাংলাদেশ আপনি চান, সেই বাংলাদেশের সকলেরই প্রত্যাশা। এবং সেই বাংলাদেশের জন্য আরও যারা লড়াই করেছেন তাদের মধ্যে আমরা জানি যে সংগঠক যারা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই তো এই নেতৃত্বের সূতিকাগার, সেখানে ছিলেন আমাদের এস.এম. ফরাদ, যিনি জুলাই অভ্যুত্থানের সম্মানিত সংগঠক। আমি আপনার কাছে আসতে চাই শুরুতে যে এই অভ্যুত্থানে আপনারা কিভাবে সম্পৃক্ত হলেন? আমরা তো দেখেছি বছরের পর বছর আন্দোলন বাংলাদেশে চলেছে, সর্বশেষ যখন বড় বড় আন্দোলনগুলো ধূলিসাৎ হয়ে গেল, নির্বাচনও হয়ে গেল এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু হলো। আপনার রোল কী ছিল বা আপনি তখন কিভাবে সেই ঘটনাগুলোকে দেখেছেন? অসংখ্য ধন্যবাদ। প্রথমেই আমি শুকরিয়া জানাবো আজকের আয়োজকবৃন্দকে। এই ধরনের একটা আন্দোলনে যারা অবদান রেখেছেন তাদেরকে স্মরণ করবার জন্য, বিশেষত আজকে আহত ভাইটি উপস্থিত হয়েছেন। এই যে আহত ভাইয়েরা এবং আমাদের শহীদ ভাইয়েরাই আমাদের আন্দোলনের হিরো, তারাই মূল এখানকার মাস্টার মাইন্ড। তবে আমি মুভমেন্টের শুরুর দিকের গল্প একটু বলবো, আমার স্মৃতিচারণ করবো জাস্ট। আন্দোলনটা শুরু হয়েছে মূলত কোটা পরিপত্র যখন বাতিল হয়, অর্থাৎ আপনার কোটা তো বাতিল হয় 18 সালে, সে পরিপত্র যেটি ছিল সেটি বাতিলের ঘোষণা দেয় জোনে 4 জন। সেদিন বিকেলে যখন বাতিলের নিউজগুলো আসে, তো ওই দিন বিকেলেই আমাদেরকে যিনি সমন্বয় করছেন আন্দোলনে, নাহিদ, আসিফ, ওনাদের সাথে আমাদের আগে থেকে যোগাযোগ ছিল। বিভিন্ন মুভমেন্ট কেন্দ্রিক আমাদের পারস্পরিক কোলাবোরেশন অলওয়েজ থাকতো, যোগাযোগ ছিল। আমরা মিটিংয়ে ছিলাম, ইমিডিয়েট রেসপন্স করতে পারি নাই। তারপরে সন্ধ্যার পরে আমরা দেখলাম যে এই যে কোটা পরিপত্র বাতিল, এই কেন্দ্রিক আন্দোলন হওয়া দরকার। তখন আমরা পরামর্শ করি, আলাপ করি যে আমরা আন্দোলন স্টার্ট করি। এই যে প্রথম দিন একদম ফ্রম ভেরি ফার্স্ট ওখান থেকে আমাদের পারস্পরিক সহযোগিতা শুরু হয়। এবং আপনি সেখানে ফিজিক্যালি ছিলেন, কারণ আমরা আপনাকে ইদানিং বেশি দেখছি। তখন আমাদের যেটা স্ট্র্যাটেজি ছিল, আমাদের যেহেতু একটা সাংগঠনিক দায়িত্ব ছিল, তো আমরা সারা দেশের সমন্বয়, মাঠের সমন্বয়, পলিসি মেকিং এবং এক্সিকিউশন সব কিছুতে আমরা একসাথে থাকতে হতো। বাট মিডিয়াতে ভোকাল হিসেবে আমরা ফেস হতাম না, কারণ এটা আন্দোলন পরিচালনা এবং আন্দোলনের সফলতাটা আমাদের মেন টার্গেট ছিল। এখানে কে কতটুকু ফোকাসড হয়েছে, পরিচিত হয়েছে, এটা জরুরি না, বরং একটা সুন্দর সমন্বয়ের মধ্য দিয়ে এবং অর্গানাইজড হইতে মুভমেন্ট পরিচালিত হওয়া এবং টার্গেট ফিল আপ হওয়া, এটাই জরুরি ছিল। আমাদের টার্গেট ছিল মূলত কোটার পরিপত্রটা আবার ফিরিয়ে আনা, অর্থাৎ কোটার সমাধানটা হওয়া। কিন্তু যখন ইন্টারনেট বন্ধ হয়ে গেল হঠাৎ করে, আমরা যোগাযোগ করতে পারছিলাম না তাদের সাথে, তাদের মোবাইল হয়তো বন্ধ হয়েছে, কোনোভাবে যোগাযোগ করতে পারছিলাম না। তখন আমাদের প্ল্যান ছিল, যেহেতু ফার্স্ট লেয়ারে সমন্বয়করা আমাদের কমিউনিকেশনের বাইরে, এখন সেকেন্ড লেয়ারে যা তাদেরকে ফোন দেই। তখন আমরা ওই দিন সম্ভবত শুক্রবার ছিল, আব্দুল কাদেরকে ফোন দেই যে আমাদের তো এখন গভর্নমেন্ট চেষ্টা করছে যে কাউকে আলাদা করে কনভিন্স করে আন্দোলনটা থামায় দেওয়ার, যেহেতু শহীদ হয়েছে অনেকে, এখন আমাদের এই শহীদদের বিচার আমাদের লাগবে। তো যারা এখানে জড়িত রাজনৈতিক সংগঠন এবং প্রশাসন যারা জড়িত, তাদের বিচার আমাদের জরুরি এবং এটার একটা সমাধান আমাদের দরকার। এটার জন্য আমরা 9 দফা তখন তাকে। আমি আপনার কাছে আবারও আসবো, আমার অনেকগুলো বিষয় জানবার আছে। একটু আল মামুন রাসেল আপনার কাছে আসতে চাই যে আপনাদের রোল, আমরা তো জানি যে পুরো বাংলাদেশটাই এক সময় কারাগারে রূপান্তর হয়ে গেছে। আমারও সৌভাগ্য বলুন দুর্ভাগ্য বলুন, কারাগারে যাবার সুযোগ হয়েছে এবং আমিও এই ফেসিবাদের একজন নির্মম শিকার। যে ফারুকি হত্যা মামলায় 6 জন ইসলামিক স্কলার আসামি, তার মধ্যে অন্যতম মাস্টার মাইন্ড আমাকে করা হয়েছে এবং এই হত্যা সংগঠিত করবার ব্যাপারে আমাকেই অর্গানাইজার করা হয়েছে, আমাকেও পালিয়ে বেড়াতে হয়েছে। এই সকল ক্ষেত্রে আমাদের বিভিন্ন
আইনজীবী যারা, আইনজ্ঞ যারা, তারা কিন্তু বিভিন্নভাবে হেল্প করেছেন। আপনার রোল কি ছিল সেই সময়? আসলে আমরা যেভাবে একজন পেশাজীবী হিসেবে যেভাবে যুক্ত ছিলাম, সেটি হচ্ছে 2013 সালেই প্রথম কোটা বিরোধী আন্দোলন হয়। তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, তখন আমি সে আন্দোলনে অন্তর্ভুক্ত ছিলাম। এবং 2018 সালে তখন পড়াশোনা শেষ করেছি আমরা, 18 সালেও যখন কোটা বিরোধী আন্দোলন হয় তখন সেটাতে যুক্ত ছিলাম। যখন 24-এ যখন কোটা আন্দোলন শুরু হলো, তখন আমরা দেখতে পাচ্ছিলাম যে শত শত আমাদের শিক্ষার্থীরা, যারা জেনজি, যাদেরকে নিয়ে আমরা একসময় হতাশ হতাম, যাদেরকে নিয়ে আমরা একসময় বলতাম এরা শুধু গেমস নিয়ে থাকে, শুধু মোবাইল নিয়ে থাকে, ফার্মের মুরগি বলতাম আমরা অনেক সময় এই জেনজিদেরকে। সেই জেনজিরা যখন একটা দেশকে সংস্কারের জন্য দে আর ট্রাইং টু রিফর্ম আওয়ার কান্ট্রি, তারা চেষ্টা করছে রিফর্ম করার জন্য, তখন একজন পেশাজীবী হিসেবে এটা আমাদের ডিউটি হয়ে পড়েছে টু অ্যাসিস্ট আওয়ার ন্যাশনাল হিরোজ, তাদেরকে সহযোগিতা করা। তখন যেহেতু কোটার বিরুদ্ধে আমরা ছিলাম, বিশ্ববিদ্যালয়ের ছাত্র অবস্থায় ছিলাম, তখন আমাদের যখন বিভিন্ন জায়গায় গ্রেপ্তার করা শুরু করেছে, ক্লাস 8, 7 পাস ছাত্রকে গ্রেপ্তার করছে, ঢাকা কলেজের ছাত্রকে গ্রেপ্তার করেছে, তারপর আদমজি ক্যান্টনমেন্ট কলেজের এক ছাত্রকে গ্রেপ্তার করেছে, তখন আমরা আইনজীবী হিসাবে আমি পার্সোনালি মনে করেছি যে তাদের পাশে দাঁড়ানো উচিত। তখন আমি ঘোষণা দিয়ে, আমার পুরো চেম্বারে প্রায় 12 সদস্য টিম ছিল, পুরো সদস্য সকলের ঘোষণা দিয়ে, আমি ছাত্রদেরকে ফ্রি আইনি সহযোগিতার ঘোষণা দিয়ে, এবং কি আমি শত শত শিক্ষার্থীদেরকে আমি আইনি সহযোগিতা দিয়েছি। যখন আমি এই সহযোগিতা দেওয়া শুরু করলাম, আমি একটু জানতে চাই যে আপনাকে সেই সময় তো বাংলাদেশে খুব আলোচিত সমালোচিত ডিবি হারুন, তিনি আপনাকে তুলে নিয়ে গেছেন বা তার নির্দেশে আপনাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আইনি সেবা তো অনেকেই দিচ্ছিলেন, কিন্তু আপনাকে কেন টার্গেট করা হতো? তখন তো গ্রেপ্তার করলে নিম্ন আদালতে নেওয়া হতো, এবং আমি দেখেছি যদি সহযোগিতা করতে হয় তাহলে নিম্ন আদালতে সহযোগিতা করতে হবে। কারণ যে জেনজি যারা আছে, যারা বিভিন্ন স্কুল কলেজে, তারা তো এখানে বিভিন্ন ম্যাস হোস্টেলে থাকে, তাদের মা বাবা হয়তো গ্রামে থাকে, তখন তাদেরকে সহযোগিতা করা বা তাদেরকে আইনি সহযোগিতার জন্য আইনজীবীর সাথে কথা বলা, সেই সুযোগটা তাদের নেই। তখন আমি চিন্তা করেছি তাহলে নিম্ন আদালত থেকে তাদেরকে সহযোগিতা করা যায় কিনা। তখন আমি নিম্ন আদালত থেকে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা, যখন কার্যক্রম শুরু করেছি, এবং আমি যখন একটা আমার ভেরিফাইড আইডি থেকে পোস্ট দিয়েছি, প্রায় 3 লক্ষ শেয়ার হয়েছে আমার সেই সহযোগিতার নাম্বার সহ, আমার জুনিয়রদের নাম্বার সহ আমি যখন দিয়েছি। পরবর্তীতে আমি একটু আড়াল হয়ে যাই বলতে, আমি যেদিন মেবি 3 আগস্ট বিপ্লবের 2 দিন আগে যখন আমি বাসা থেকে বের হলাম গাড়ি নিয়ে, তখন আমি আমার গলির সামনে যখন গেলাম, তখন 4-5 জন সাদা পোশাকে এসে আমার গাড়ির সামনে আমাকে পথরুদ্ধ করলো। পথরুদ্ধ করে আমাকে বলল যে হচ্ছে, তাদের কার্ড দেখালো যে আমরা ডিবি থেকে আসছি, আমাকে বলল আপনাকে আমাদের সাথে যেতে হবে। কোথায় যেতে হবে? আমাদের ডিবি অফিসে যেতে হবে। তখন আমি জিজ্ঞেস করলাম, আপনাকে আমাকে ডিটেইন করেছেন নাকি আমাকে জিজ্ঞাসাবাদ করবেন? বলছেন না স্যার, আপনাকে ডিটেইন করি নাই, আপনাকে জিজ্ঞাসাবাদ করব। তা আমি বললাম তাহলে আপনারা আমার গাড়িতে উঠেন, যেহেতু আমাকে ডিটেইন করেন না। যদি ডিটেইন করেন তাহলে আমি আপনাদের গাড়িতে উঠবো, কোনো সমস্যা নেই। পরে 2 জন আমার সাথে উঠলো, উঠার পরে আমাকে ডিবি অফিসে নিয়ে গেল। ডিবি অফিসে ইন দ্য মিন টাইম আমার এক বন্ধু ছিল, সেই ডিবির একজন অতিরিক্ত কমিশনার ছিল, আমি তাকে নক করলাম যে বন্ধু তুমি আছো কোথায়? সে বললো সে উত্তরায় আছে। তা আমি বললাম এই অবস্থা, আমাকে ডিবি অফিসে নেওয়া হচ্ছে। বললো যে তুমি যাও, আর আমি ইন দ্য মিন টাইম আমি আসবো। পরবর্তীতে আমাকে নিয়ে একটা রুমে বসানো হলো। রুমে বসানোর পরে তখন আমার বন্ধুটা এসে বললো যে হচ্ছে তো ওনাকে নিয়ে আসার জন্য তাদেরকে অফিসারকে জিজ্ঞেস করলো, কে বলেছে তোমাকে? বললো যে হারুন স্যার আমাকে বলেছে। তখন সে সাথে সাথে হারুন স্যারকে ফোন করলো, হারুন সাহেবকে ফোন করলো। ফোন করার পর বললো যে স্যার, আমার সামনে লাউড দিয়ে কথা বললো যে স্যার আমার বন্ধু মানুষ, ও কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট নেই, সে হচ্ছে যেহেতু বিশ্ববিদ্যালয়ের ছাত্র এই জন্য সে সহযোগিতা করছে। বলছে তাহলে তোমার যেহেতু বন্ধু, তার বন্ধুকে বলো সে যদি ঝামেলা না যেতে চায় বা আয়নাগরে না যেতে চায়, তাহলে আয়নাগর শব্দটা মেনশন করে না, মানে এমনভাবে শব্দটা ব্যবহার করেছে, একটা শব্দ ব্যবহার করেছে, সে যদি কোথাও না যেতে চায় তাহলে তাকে বলো এই কাজটা ছেড়ে দিতে। এরপরে আপনি বাধ্য হলেন। আর আপনার বর্ণনা শুনে মনে হচ্ছে আপনি যেমন ইমানি দায়িত্ব থেকে যোদ্ধাদের পাশে দাঁড়াতেন, আইনি সহায়তা দিতেন, আর কেউ পা হারাতো, কেউ তো শহীদ হয়ে যেত। আর হারুন সাহেবদের ইমানি চেতনা এমন ছিল যে নিজ উদ্যোগেই খুঁজে খুঁজে আপনাদের মতো মানুষদেরকে বের করতেন। এটাই তো শুনলাম, আরও গল্প শুনবো। একটা বিরতি নিয়ে আসতে চাই। দর্শক, আপনারা দেখছেন আমান সিমেন্ট সাউতুল কোরআন, পাওয়ার্ড বাই বিআরবি। আমাদের আজকের আয়োজন আমরা তোমাদের ভুলবো না। বিরতির পর আবার আসছি। সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন।
সাউতুল কোরআন আমান সিম সাউতুল কোরআন উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন সাউতুল কোরআন। স্বাগত আরেকবার, সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছেন আমান সিমেন্ট সাউতুল কোরআন পাওয়ার্ড বাই বিআরবি। আমাদের আজকের বিশেষ আয়োজন জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন, যারা যুদ্ধাহত হয়েছেন, গাজী হয়েছেন, তাদের স্মরণে বরণে আমরা তোমাদের ভুলব না। এই আয়োজনে আমাদের সাথে আছেন জনাব আব্দুর রহিম, বিশিষ্ট সাংবাদিক, জনকণ্ঠ সিনিয়র রিপোর্টার তিনি। আপনার কাছে জানতে চাই, সেই সময়গুলো তো খুব চ্যালেঞ্জের ছিল, মৃত্যুর ঝুঁকি ছিল, আবার অতি প্রচেষ্টার কারণে গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা ছিল। আপনারা আসলে এই আন্দোলনে কিভাবে, আপনাদের রোল কীরকম ছিল, আপনি কি দেখেছেন? আসলে 2024 সালে যে গণহত্যাটা হয়েছে, গণহত্যার পরে আমরা গণমাধ্যম কর্মীদের মধ্যে এখনও যে আমি আব্দুর রহিম কিংবা আরও যারা আছে, যারা সরজমিনে সংবাদ সংগ্রহ করেছে, তারা বেঁচে আছে, সুস্থ আছে, এটি সবই উপরওয়ালার একটি নিয়ামত বলতে হবে। 2024-এর যে ঘটনাটা হয়েছে, এখনও সেটা আসলে মানে চোখটা বন্ধ করলে এখনও মনে হয় যেন এটি একটি মৃত্যুর প্রতিযোগিতা আমরা যেন সরজমিন থেকে দেখেছি। আমাদের পুরো 36 জুলাই ঢাকাসহ সারা দেশে প্রায় 2000 মানুষ, 2000 ছাত্র জনতা শহীদ হয়েছেন। আমি যদি দুই একটি ছোটোখাটো ঘটনা যদি স্মৃতিচারণ করি, 17 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে এর আগে যে কয়েকজন শহীদ হয়েছেন তাদের গায়বানা জানার জন্য যখন কফিন নিয়ে আসা হয়, আমরা তখন সাংবাদিকরা আসলে ধারণা করতে পারিনি, বুঝতেই পারিনি, যখন বিসি চত্বরে কফিনকে সামনে রেখে যখন জানাজা পড়ানোর প্রস্তুতি যখন নেওয়া হচ্ছিল, পুলিশ চারদিক থেকে এত সাউন্ড গ্রেনেড গুলি করতেছে, আমরা তখন থমকে গেলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এরকম একটি বিশ্ববিদ্যালয়ে পুলিশ হামলা চালাচ্ছে। আমরা সাথে সাথে আমাদের প্রায় 20 থেকে 25 জন সংবাদকর্মী ওখানে পড়ে গিয়েছি। এরপর আমাদেরকে প্রায় আশপাশের কিছু ছাত্র বা আরও যে সাংবাদিকরা একটু দূরে ছিল, তারা আমাদেরকে টিএসসিতে নিয়ে এসে আগুন জ্বালিয়ে আমাদেরকে কিছুটা স্বাভাবিক করার চেষ্টা করে। এরপর আমরা দেখেছি পুলিশ বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে যেভাবে গুলি চালাতে চালাতে গিয়েছে, এই দৃশ্যগুলো আমরা এখনও ভুলতে পারি না। তখন দেখেছি আব্দুল হান্নান মাসুদ গুলিবিদ্ধ হয়েছেন, আরও অনেক ছাত্র গুলিবিদ্ধ হয়েছেন। নারী শিক্ষার্থীরা, ছাত্ররা কান্না করতে করতে বিশ্ববিদ্যালয়ে ছাড়ছে। এটি আসলে এখনও পর্যন্ত আমাদেরকে অনেক বেশি কষ্ট দেয়। এরপর 18 জুলাই এই দৃশ্যটা আমাকে অনেক, আমি তখন যাত্রাবাড়িতে সংবাদ সংগ্রহ করতে যাই। আমরা তখন এখান থেকে যেতে পারতাম না, আমরা সে ড্যামরা দিয়ে অনেক দূর হেঁটে গিয়ে আমরা সংবাদ সংগ্রহ করতে যাই কয়েকজন সংবাদকর্মী। তখন আমরা আমাদের যে আইডি কার্ড বহন করতে আমাদের অনেক ঝুঁকি হয়েছে, বহন করাটা ঝুঁকি স্বাভাবিক। তখন এমন সময় গিয়েছে মানুষ, ছাত্র জনতাকে গুলি করে পুলিশ মারছে। তখন আসলে এটা আমাদের ব্যর্থতা। আমাদের গণমাধ্যম তখন সেই সংবাদে যতটুকু ঘটনা ঘটছে তার আমরা হয়তো 10% উপস্থাপন করতে পারিনি। হয়তো কিছু গণমাধ্যম, আন্তর্জাতিক কিছু গণমাধ্যম, বাংলাদেশের মাত্র কয়েকটি গণমাধ্যম সেগুলো তুলে ধরতে পেরেছে। তখন আমরাও জিম্মি ছিলাম। তারপরেও আমরা ঘটনাস্থলে সংবাদকর্মী হিসেবে, একজন সাংবাদিক হিসেবে ঘটনাস্থলে গিয়েছি। 18 জুলাই কাজলা ব্রিজের সেই ওখানে আমরা প্রায় দূরে অবস্থান করেছি। আমরা সব 5-6 জন। দুপুর 2:30টার দিকে হবে, মানে আমরা দেখছি মনে হয় যেন লাশের মিছিল চলছে, একে একে লাশ নিয়ে আসতেছে। কারো পায়ে গুলি, কারো বুকে লেগেছে, মানে পেছন দিকে বের হয়ে গেছে, কারো হাতের এক পাশ দিয়ে লেগেছে, আরেক পাশ দিয়ে বের হয়ে গেছে, তাদের মাথায় এক পাশ দিয়ে ঢুকেছে, আরেক পাশ দিয়ে বের হয়ে গেছে। আমি এখনও পর্যন্ত ভুলতে পারছি না, একটা ছেলে যখন মাথায় যখন গুলি লেগেছে, তখন আমরা কয়েকজন সংবাদকর্মী ধরছিলাম। একটা ছেলেকে যখন ধরছিলাম আমরা 2-1 জন, আমি দেখি যে আমার পাশের আরেকজন ছাত্রের হাতে, আমরা একটু দূরত্ব বাজার, আরেকজন ছাত্রের হাতে একটা ছাত্রের মাথার পুরো মস্তিষ্ক হাতের মধ্যেই পড়ে গিয়েছে। এই দৃশ্য দেখে তখন আমরা সেখানে আর থাকতে পারি নাই। আমরা তখন দ্রুত ঢাকা মেডিকেলে আসি। ঢাকা মেডিকেলে এসে দেখি এই তো মনে হয় যেন ফিলিস্তিনের দৃশ্য।
এরকম অসংখ্য দৃশ্যই ঘটেছে বাংলাদেশে। মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে তখন শুধু আসতেছে। আমরা তখন সন্ধ্যা পর্যন্ত যখন অপেক্ষা করি, আমরা দেখি যে তখন 18 তারিখে দেখা গেছে ঢাকা মেডিকেলে যে 3টা যে মর্গ, একটা মর্গ মানে লাশ ভর্তি হয়ে গেছে। পরবর্তী 18 তারিখ রাত 8টার পর থেকে তাৎক্ষণিক ঢাকা মেডিকেলে ঘোষণা দেওয়া হয়, এখন আর যারা আসবে তাদেরকে আর তালিকা করা হবে না, যারা আসছে তালিকাও বন্ধ করে দেওয়া হয়। তালিকা বন্ধ করে দেওয়া হয় 18 তারিখের পর থেকে। তখন যারা আসছে সাধারণ ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। আমরা সময় পেলে আপনার কাছে আবারও আসবো ইনশাল্লাহ। আমরা একটু আসতে চাই জনাব আবদুল্লাহ আল নোমান, আপনারা রাজপথে থেকে ইসলামী সঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে মানুষকে উজ্জীবিত করতেন, স্লোগানে, ব্যানারে, ফেস্টুনে সবাই যখন উদ্বেলিত ছিল তখন ওই মুহূর্তগুলোতে আপনারা গাইতেন। তো আপনাকে একটু আমরা ডেকে নিতে চাই, যে গানগুলো গেয়ে আপনারা সেখানে মাতিয়ে রাখতেন, তেমন একটি সঙ্গীত আপনার কাছে শুনতে চাই। একটু দয়া করে যদি আপনি আসেন। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাউতুল কোরআনের এই বৈষম্যহীন দেশ চাই এই আয়োজন আমাকে সম্পৃক্ত করার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি যে গানটি পরিবেশন করছি সেটির সাথে সরাসরি জুলাইয়ের সম্পর্ক আমি একটু স্মৃতিচারণ করছি ছোট্ট করে। এই গানটি 17 জুলাই আমার কাছে আসে, গানের লিরিক এবং টিউন খুব পছন্দ হয়। মনে হলো যে গানটি এক্ষুনি করে যারা আন্দোলন করছে তাদেরকে উজ্জীবিত করার দরকার, এই গানটি প্রকাশ করার দরকার। কিন্তু চতুর্দিকে তখন নেটওয়ার্ক বিচ্ছিন্ন, শিল্পীদেরকে একসাথে যে ডাকবো, একসাথে করব, কারা কারা গাইবো, কারোর সাথে যোগাযোগ করতে পারছি না, নেটওয়ার্ক নেই। কয়েকজন শিল্পীর সাথে সর্বশেষ যোগাযোগ করতে পারলাম এবং সময় এবং স্টুডিও নির্ধারণ করলাম যে অমুক স্টুডিওতে আমরা শুক্রবারের দিন 19 তারিখে হাজির হচ্ছি। সকাল 9টা থেকে আমাদের রিহার্সেল এবং আমরা প্র্যাকটিস করে গানটা অডিও ভয়েস দিয়ে, ভোকাল দিয়ে তারপর স্টুডিও থেকে বের হব। তো যথারীতি আমরা কয়েকজন শিল্পী আসতে পারলাম। এর মাঝে 2 জন শিল্পী তাদের পথে অনেক আন্দোলন হওয়ার কারণে তারা আসতে পারলো না। তো আমরা গানটি প্র্যাকটিস শেষ করে, রেকর্ডিং শেষ করে, রুদ্ধদ্বার রেকর্ডিং শেষ করে আমি আমার ফোনটা হাতে নিলাম, দেখলাম যে অফলাইন আমার অনেকগুলো ফোন, আমার স্ত্রী এবং আমার শাশুড়ি ফোন দিয়েছেন অনেকগুলো, যে আমি কোথায় অবস্থান করছি। আমি ফোনটা ব্যাক করে জানতে পারলাম যে তুমি কোথায় আছো। আমি বললাম যে স্টুডিওতে গান রেকর্ডিং শেষ হয়েছে, এখনই ফিরবো। তো আমার শাশুড়ি বললেন যে এখন বাসায় এসো না, কারণ হচ্ছে যে মহাখালীতে হেলিকপ্টার থেকে গুলি করছে, তুমি যেখানে আছো ওখানেই অবস্থান করো, এখনও বাসায় আসতে হবে না। ফলে আমরা কিছু সময় ওখানে অবস্থান করলাম, স্টুডিওতে ছিলাম। সেই গানটা শোনাতে চাচ্ছি আমি। এই আন্দোলন, 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 এই আন্দোলন সফল হবে সাহস রাখি বুকে, এই আন্দোলন সফল হবে সাহস রাখি বুকে। কারণ আমরা আছি রাজপথে আর মায়ের দোয়া মুখে, কারণ আমরা আছি রাজপথে আর মায়ের দোয়া মুখে। এই আন্দোলন সফল হবে সাহস রাখি বুকে, এই আন্দোলন সফল হবে সাহস রাখি বুকে। জালেম শাহের গুলির মুখে শহীদ হলো যারা, তাদের প্রতি হাজার সালাম, মাথার মুকুট তারা। জালেম শাহের গুলির মুখে শহীদ হলো যারা, তাদের প্রতি হাজার সালাম, মাথার মুকুট তারা। জীবন দিয়ে শিখিয়েছেন জুলুম কেমনে রুখে। এই আন্দোলন সফল হবে সাহস রাখি বুকে, এই আন্দোলন সফল হবে সাহস রাখি বুকে। তরুণেরা করে না তো বুলেট বোমার ভয়, দমন পীড়ন করবে কত হবে তারই লয়। তরুণরা করে না তো বুলেট বোমার ভয়, দমন পীড়ন করবে কত হবে তারই লয়। এই জুলুমের খতম হবে পড়বে ভীষণ দুঃখে, পড়বে ভীষণ দুঃখে। অধিকারের দাবি তুললে বলছো রাজাকার, খুব সহজেই ভুলে গেছো তুমি স্বৈরাচার। অধিকারের দাবি তুললে বলছো রাজাকার, খুব সহজেই ভুলে গেছো তুমি স্বৈরাচার। ফিরবো ঘরে আমরা সবে তোমার পতন দেখে,
এই আন্দোলন সফল হবে সাহস রাখি বুকে, এই আন্দোলন সফল হবে সাহস রাখি বুকে, কারণ আমরা আছি রাজপথে আর মায়ের দোয়া মুখে, কারণ আমরা আছি রাজপথে আর মায়ের দোয়া মুখে। এই আন্দোলন সফল হবে সাহস রাখি বুকে, এই আন্দোলন সফল হবে সাহস রাখি বুকে, এই আন্দোলন সফল হবে সাহস রাখি বুকে। দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে যাবার আগে যে কথাটি বলতে চাই, আপনারা সাউতুল কোরআন দেখছেন 10টি বছর থেকে, কোরআনের সুর শোনাই, কিন্তু সাউতুল কোরআনকে পেট্রোনাইজ করে আমান সিমেন্ট। শুধু ইসলামী অনুষ্ঠানকেই পেট্রোনাইজ করে তা নয়, বরং জুলাই আগস্টের যে আন্দোলন, সেই আন্দোলনে আমান সিমেন্টকে আমরা দেখতে পাই যে তারা 150 জনকে প্রায় 2 মাস ধরে চিকিৎসা সেবা দিয়েছে, ওষুধ দিয়েছে, আইসিইউ সুবিধা, কেবিন সুবিধা, হাসপাতাল থেকে রিলিজ প্রাপ্তদের অ্যাম্বুলেন্স সেবাসহ নানামুখী সহযোগিতা করেছে, পাশাপাশি তাদের খাবারের ব্যবস্থা করেছে। শুধু তাই নয়, বরং তারা আরও একটি কাজ করছে, যে যারা যুদ্ধে আহত অথবা শহীদ পরিবার, সেই সকল পরিবারে যারা চাকুরি করবার মতো উপযুক্ত, তাদেরকে তারা চাকুরি দিচ্ছেন এবং এই প্রক্রিয়াটি অব্যাহত রয়েছে। বাংলাদেশে প্রায় 40,000 আহত, সেই অসংখ্য আহতদের ভিড়ে আমরা একজন আবদুল্লাহ আহমদকে আজকে উপহার তুলে দিতে চাই আমান সিমেন্টের পক্ষ থেকে। আমি SM ফরহাদ, আইনজীবী সাহেব এবং সকলকে আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে আসবার জন্য। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। দর্শক, সত্যিই তো আমাদের আবদুল্লাহ আহমদ কি লম্বা! তার বাবা স্বপ্ন দেখেছিল সেনাবাহিনীতে কাজ করবে তার সন্তান, কিন্তু আমরা বলবো চাকুরি নামক কর্মের আগেই দেশের জন্য যা করবার তিনি তা করেছেন, হারিয়েছেন পা। কতদিনে সুস্থ হবে নাকি সুস্থ হবে না সেটা আমরা জানি না, তবে আমরা উৎসাহ দেবার জন্যে আমান সিমেন্টের পক্ষ থেকে 1 লক্ষ টাকার ক্ষুদ্র উপহার দিয়ে আমরা কিছুটা প্রয়াস চালালাম। আমরা তার বাবার 30 সেকেন্ডের অনুভূতি জানতে চাই। আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমান গ্রুপ যেই সম্মান আমাদের দিয়েছে, সেই জন্য আমান গ্রুপকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। পাশাপাশি আমরা আর কোনো হানাহানি, মারামারি চাই না, আমরা কোনো দুর্নীতি চাই না। আমরা একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই। এ দেশ, এ মাটি আমাদের, এখানে আমাদের টিকে থাকতেই হবে। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাই। এই হোক আমাদের অঙ্গীকার। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, সম্ভবত এটিও আপনাদের আমাদের সকলের প্রত্যাশা। আল্লাহ তাআলা কবুল করে নিন, আমিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন।